বগুড়ার দুটি আসনে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিন বাহিনীর সাথে সিএসের বৈঠক। গণতন্ত্র শক্তিশালী করতেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন সালাউদ্দিন আহমদ। কঠোরভাবে মব দমনের আহ্বান। নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বীর সেনার জানাজা হল ঢাকা সেনানিবাসে। নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে দাফন। হাদির কবরে শ্রদ্ধা নিবেদনে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জামায়াতে আমিরের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া 7 আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আসন দুটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানান তারা। এছাড়া সারা দেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। ইতিমধ্যেই আমরা তার মনোনয়নপত্র গ্রহণ করেছি। আগামী সময় মতো এটা আবার আমরা সঠিক সময় সঠিক জায়গায় আমরা জমা দিব। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে এবং এদেশের গুম খুম নির্যাতনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য জেলাতেও দিনভর চলে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। জাহিদ হাসান, যমুনা নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব। 1 ঘণ্টা চলে এই বৈঠক। এরপর দুপুর 2:30টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয়। সিএসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন। সভায় নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা হচ্ছে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে। নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। তাজনুর, দ্বিতীয় সভাটি এখনো চলছে কিনা এবং এই সভার এজেন্ডা সম্পর্কে জানতে চাই।
আজকের দিনের এজেন্ডা মূলত যেই কথাগুলো আপনি খবরে বলছিলেন সেগুলোই আজকের দিনের এজেন্ডা। সকালবেলাতে তিন বাহিনীর প্রধান যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, দুপুর 2:30টার যে বৈঠক সেখানেও আসলে ঘুরে ফিরে একই রকম বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। আমরা যেই স্টেজে রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে, সেই অডিটোরিয়ামে এরই মধ্যে ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে, অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে। তার মানে যেটি দাঁড়াচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যেই কর্মকর্তারা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে আজকে সারাদিনের যে কার্যক্রম সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। যে বিষয়টি খুব আলাদা করে জোর দেওয়া হচ্ছে যেহেতু একই দিনে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট, সুতরাং দুটো বিষয়কে সামনে রেখে আইন শৃঙ্খলার যেই পরিস্থিতি সেটিকে জোরদার করার যে বিষয়গুলো সেগুলোকে মূলত আজকে জোর দেওয়া হচ্ছে। সুতরাং আজকের দিনের যে দুটো বৈঠক হলো এই দুটো বৈঠককেই খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আসলে কিভাবে মাঠে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের রূপরেখাও আজকের এই যে বৈঠক হয়েছে যেটি সেই বৈঠকে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তবে আমরা আসলে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সেই প্রস্তাবনাগুলোর সঙ্গে কতখানি একমত হয়েছেন বা সেই রূপরেখাগুলো কেমন হবে সেই বিষয়গুলো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো জানতে পারবো। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ ডেমোক্রেসির প্রত্যাশা করলেও সরকার মবক্রেসি লালন করছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে অভ্যর্থনা কমিটি। এ সময়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্য থাকার পরও দুই গণমাধ্যমে হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মবকে কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে আগুনের ঘটনা দেশের জন্য লজ্জার। আইনশৃঙ্খলা বাহিনীর দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সালাউদ্দিন বলেন, ব্যক্তি নয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাইলে আমরা কেউই থাকব। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 23 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই দিন 3 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন তাদের আইনজীবীরা। শুনানি ঘিরে সেনা কর্মকর্তাদের আইনজীবী ও প্রসিকিউশনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 24 ডিসেম্বর ধার্য করেন আদালত। এই 2 মামলায় গ্রেফতার 12 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়া শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও কারাগারে আদেশ না পৌঁছায় তাকে হাজির করতে পারেনি কারা অধিদপ্তর। এ সময় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে 23 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। প্রাইভেসি কেস পিন পয়েন্ট করতে হবে। আমি সাবমিশন রেখেছি এই ধরনের কোনো প্রাইভেসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট দেওয়ার সুযোগটাই নাই, আইনেই নাই। তারপরও কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলা হচ্ছে এবং যখনই ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে, সিনিয়র আইনজীবীরা আসছেন, তারা কথা বলছেন, তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন। এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিহিত সময় দেওয়া হচ্ছে। সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। শান্তিরক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে বিশ্ব। সুদানের আবেইতে নিহত 6 শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় হবে দাফন। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন।
বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন, আর তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগের সাইড আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধা ভরে মনে রাখবে বিশ্ব। তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং ইউনিটের নির্ভরযোগ্য ভিত্তি। যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন, তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায়। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন। Their names will be among the list of distinguished professionals. পরে শুরু হয় 6 শান্তিরক্ষীর জানাজা, যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, বিভিন্ন পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও। জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান, একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে। সেখানেই শায়িত হবেন বাংলার এই বীরেরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের অন্যতম উপ অধিনায়ক, দেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসার তার জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টা একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজায় বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় 3টি হেলিকপ্টারে প্যারেড গ্রাউন্ডের উপর দিয়ে ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে। ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী কবরস্থানে একে খন্দকারকে সমাহিত করা হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হলেও সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠীর 20 থেকে 25 জনের একটি দল বিক্ষোভ করে গতকাল রাতে দেয় বাংলাদেশ বিরোধী স্লোগান। হাইকমিশনের এক সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত 9টার দিকেও একদল উগ্র ডানপন্থী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে। 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে এ ধরনের ঘটনা দিল্লির কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন। দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা বাংলাদেশ হাউসের সামনে থেকে সরে যায়। এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি এইচসিআই চট্টগ্রামে হওয়া ঘটনার ফলে নিরাপত্তাজনিত কারণে আইভেক
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম 21 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশপথে সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ওসমান হাদির কবর জিয়ারতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, হাদি যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে গেছেন, সেই সংগ্রাম জারি রাখা এবং গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় কাজ করা সবার কর্তব্য। একই সঙ্গে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন কবর জিয়ারতে আসা সাধারণ মানুষ। বলেন, ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে গুলি করে সন্ত্রাসীরা কিভাবে দেশ ছেড়ে চলে গেল তার জবাব দিতে হবে সরকারকে। এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তার কবরের পাশে যখন দাঁড়াবো, তার বক্তব্যগুলো আমার হৃদয় ধারণ করবে, নতুন করে উজ্জীবিত হব। এই দেশের স্বাধীনতাকে, দেশপ্রেমকে, দেশকে পরাজিত করতে না পারে এরকম একটি চিন্তা চেতনায় তিনি ইনকিলাব মঞ্চ তৈরি করেছেন। উনি যে বিপ্লবী চিন্তাধারা, এই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে পারি, মানে দেশ ও জনগণের কাছে এটাই সকলের চাওয়া। বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে যায় না, বরং আরও ছড়িয়ে পড়ে। এই মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বাদ ফজর ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন জামায়াতের আমির। তার দাবি, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে জনগণ অসন্তুষ্ট। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তোলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন রাজনৈতিক দলগুলোর উপর অনেক দায়িত্ব, তার কারণ ব্যক্তি বা দল নয়, জাতিই বড় কথা। জাতির জন্য জামায়াত সর্বোচ্চটা দিয়ে লড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এমন আশাবাদও ব্যক্ত করেন জামায়াতের আমির। বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা করে জামায়াত। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। এই জন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। রাজধানীর মগবাজারে খাবার খেয়ে 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। বাবা মা বলছেন, খাবার খেয়ে তারা সহ পরিবারের 4 জনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা সুস্থ হলেও মারা গেছে তাদের 2 শিশু সন্তান আফ্রিদা চৌধুরী ও ইলহাম চৌধুরী। মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় থাকে পরিবারটি। পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছিল কিনা জানা যাবে ভিসারা রিপোর্ট পাওয়ার পর। শনিবার দুপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাম চৌধুরী এবং তার বোন আফ্রিদা চৌধুরী নামে 2 শিশুর মৃত্যু হয় বলে জানায় পরিবার। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। হাতিরঝিল থানা পুলিশ জানায়, একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাসমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। স্বজনদের দাবি, আফ্রিদার জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই বাইরে খাবার খায়। সে খাবার খাওয়ার পর থেকেই বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়েন। খাওয়াতে ফুড পয়জনিং কবে খেয়েছিল? এইটা আপনার 18 তারিখ বা 19 তারিখ খেয়েছিল। এই জন্য জি ফুড পয়জন থেকে হয়েছে আমরা ধারণা করতেছি আর কি। পুলিশ জানায়, শিশু দুটির বাবা মাও খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে বাচ্চা দুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তাদের বাবা মা দুজনেই অসুস্থ ছিল, তারা হসপিটালাইজড ছিল। এখন ঘটনাটা আসলে কী কারণে ঘটেছে এটা ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে এটা অনুসন্ধান করছি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে 9 বছরের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুতুবখালীতে মাদ্রাসাতুল ইতকানে হয় এই ঘটনা। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় নখের আঁচড় রয়েছে এমন দাবিও তাদের। বলছেন, বলাৎকারের শিকার হতে পারে শিশুটিও।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। যাত্রাবাড়ী থানার ওসি জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 12 জনে। এর আগে পুলিশের হাতে গ্রেফতার 3 জনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব যে 7 জনকে গ্রেফতার করেছে, আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। নিহত দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনও কোনো প্রমাণ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বারবার মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনা নিন্দনীয়, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া কাম্য নয়। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা চালিয়েছে তাদেরও খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশে স্থিতিশীলতা চায়। তিনি বলেন, মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। সরকার তো স্থিতিশীলতা চায়, কারণ এখন যদি মব জাস্টিস বারে বারে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ডেটেরিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। গভর্নমেন্ট করতে যাবে কেন? গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায়, গভর্নমেন্ট আইনশৃঙ্খলাকে উন্নত করতে চায় এবং নির্বাচনের যে পরিবেশটা আছে এটা যাতে আরও সুষ্ঠু হয়। গভর্নমেন্ট তো এ ব্যাপারে সক্রিয়। ইন এনি সার্কামস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। গণমাধ্যমের উপর হামলা ও দেশ জুড়ে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। সকালে প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শন শেষে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, গণমাধ্যমের উপর এমন ভয়ঙ্কর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু সাংবাদিকদের উপর আঘাত নয়, বরং পুরো জাতির জন্য একটি অশনি সংকেত। তিনি বলেন, সারা দেশ যখন ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল, ঠিক তখনই জনগণের ঐক্য ভাঙতে পরিকল্পিতভাবে গণমাধ্যমে হামলা চালানো হচ্ছে। টেলিভিশনে কূটনৈতিক রিপোর্টিংয়ে ডিক্যাপ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজ মিশু। সকালে তার হাতে এই পুরস্কার তুলে দেন পররাষ্ট্র সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হয় ডিক্যাপ মিডিয়া অ্যাওয়ার্ড এবং লেখক সম্মাননা। সেখানে সংবাদকর্মীদের সৃজনশীল লেখা এবং কূটনৈতিক প্রতিবেদনের উপর ভিত্তি করে সম্মাননা দেওয়া হয়। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পান যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজ মিশু। এছাড়া প্রিন্ট, অনলাইন ও নিউজ এজেন্সি ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়। এ সময় ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে কূটনৈতিক রিপোর্টিংয়ে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্র সচিব। বর্তমান সময় ও বাস্তবতায় কূটনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এর জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠতা, ভারসাম্য, প্রেক্ষাপট ভিত্তিক গভীর বিশ্লেষণ ও দায়িত্ববোধ। আমরা নিজেরা খুব ভালো রিপোর্ট করি বা করতে পারি অথবা পারি কিনা সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। ফলে আমরা যদি খুব ভালো রিপোর্ট নাও করতে পারি, আমরা তো আমরাই। ফলে আমরা নিজেরা নিজেদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন করি, সেই উদ্যোগটা দারুণ। দর্শক, এই ছিল যমুনা নিউজ।